আসানো না, কাউকে মারানো না। এখানে একটা অঞ্জনা, একটা ব্র্যান্ড শিল্পী সমিতি। আমার কোশ্চেন হয়েছে, মণি তার সন্তান না, এটা স্পষ্ট নাকি মণি? এটা স্পষ্ট, যার প্রমাণ একটা সাংবাদিক গিয়েছিলেন, তার ফুটেজও আছে। মণি এবং পনির তারা দুই ভাই, তার দুইটা বোন, একটা বোন ঢাকায় বিয়ে হয়েছে, ভালো অবস্থানে আছে। তার বাবা জীবিত আছে, 5 দোনায় আছে, নরসিংদী, মা মারা গেছে। তো আমার কথা, একটা নিঃসন্তান আর্টিস্ট, সেটা যদি টাইপ বাইও হয় বা আমি একজন ছোট পরিচালক প্রযোজক, আমিও রাখতে পারি একটা মেয়েকে বা একটা ছেলেকে, কিন্তু আমি যে তারে রাখলাম, আমারও তো দায়িত্ব থাকে যে আমার ওরে দেখাশোনা করতেছি, আমি বিপদে পড়ছি, জ্বরে ভুগতেছি, আমারও তো সে দায়িত্ব নিয়ে হাসপাতাল নিবে। এখানে মনির কাছে এই জাতির সামনে আমার প্রশ্ন, যে তুমি তো ব্যক্তিগতভাবে জানো যে অঞ্জনা আপা আমার অনেক সফর সঙ্গী, অনেক জেলায় আমরা বেড়াইতে গেছি, রাত কাটাইছি, দিন কাটাইছি। তাইলে আজকে আমি বিপ্লব একা না, আন্না আপা, ওই কেয়া আপা, শিল্পী সমিতির নেতৃত্বে যারা আছেন, তায়েব ভাই থেকে মিশা সওদাগর আঙ্কেল, এরা যারা ঘনিষ্ঠ, এই সে যে অসুস্থ হইল, ঠিক আছে, সে ব্রেন স্ট্রোক করছে, যখন সে বিছানায় পায়খানা প্রস্রাব করতেছিল, তখন কেন তুমি আমাদেরকে, যারা পারিবারিকভাবে আমরা জড়িত, যে একটা অঞ্জনার ডাকে আমি রাত 3টায় চলে গেছি তোমার জন্মদিনের কেক কাটতে, ওই দিন রাত্রে আমি আমার পরিবার সহ তোমার বাসায় ছিলাম, কেন জানলাম না যে বিপ্লব, এক সময় তুমি বিপ্লব ভাইয়া, একটা মিনিট আমি ভাইয়া, তারপরে আসলা আঙ্কেল, আমাকে বলতে দাও আগে, তুমি খন্ডাও ভাইয়া, তারপরে আসলা আঙ্কেল, হইতেই পারে সম্পর্কের কারণে তুমি ভাইয়া ডাকছো, আঙ্কেল ডাকছো, আমি তোমাকে সন্তান স্বরূপই বলি, যেহেতু অঞ্জনা আপা আমার বোন, তার সন্তান মানে তুমি আমার সন্তান। তো আমাদের কাছে তুমি এটা বলতে পারবা না যে তুমি অঞ্জনা আপার জন্মের ছেলে। তো যাই হোক, আমার মনে হয় দুলাভাইও জানেন, কিন্তু তুমি কেন শিল্পী সমিতিকে বা আমাদেরকে ইনফর্ম করলা না? আচ্ছা, ভুল করছো, মাথা ঠিক ছিল না। যখন একজন সুচরিতা ভাবি, একজন কেয়া ভাবি, একজন অভিনেত্রী আন্না ভাবি এবং আমি, আমার সাথে একজন ফুটবলার ভাই, আমরা গেলাম অঞ্জনা আপাকে দেখতে সিসিউতে, ইউনাইটেডের হাসপাতালে। একটা মিনিট, তখন তোমাকে আমি প্রশ্ন করলাম, এই মণি, অঞ্জনা আপা কি তোমার? অঞ্জনা আপা কি তোমার একার? অঞ্জনা আপা আমাদের চলচ্চিত্রে সারা বাংলার, কেন তুমি আমাদেরকে জানাইলা না? তুমি একটাই কথা বললা, মামা এটা নাই বলি। আচ্ছা, যাক, আম্মু তো না করেছে, তোমার আম্মু না করছে, আইসিইউ তো বৈশাখ কি না করছে? আচ্ছা, একটা মিনিট, ওটা আমি ক্লিয়ার করি, তারপর তোমাকে প্রশ্ন করলাম। না না, তোমাকে প্রশ্ন করলাম, অঞ্জনা আপা কবে ভর্তি হয়েছে? তুমি বললা 21 তারিখ। না না, 21 তারিখ না, 24 তারিখ। ও বলবে না, আমি ধরে দেবো। আপনি প্রশ্নটা বলেন, আচ্ছা, তাহলে 24 তারিখে যদি সে আইসিইউতে যায়, 25 তারিখে অঞ্জনা আপা আইসিইউতে বৈশাখ কি ওই 24 তারিখ কাঞ্চন ভাইরে পোস্ট দিছে। হ্যাঁ, এটা তো 24 তারিখ তার জন্মদিন। আরেকটু ক্লিয়ার করে দেখবেন, সকালে অঞ্জনা আপার যদি একটা সই থাকে, শিল্পী সমিতির মাধ্যমে সেটা বন্টন হবে, শিল্পীকে দেও, দুলাভাইকে দেও। অঞ্জনা আপা যদি ওকে কিছু দিয়ে দেয়, আমরা তো দাবি করি নাই যে অঞ্জনা আপার এই শাড়িটা তুমি আমার ওয়াইফকে দাও, সম্পূর্ণ তোমাকে যদি সে স্বেচ্ছায় দান করে দেয়, লিখিত দিয়ে দেয় তোমার। কিন্তু আমি তো জানি অঞ্জনা আপার একটা বাড়ি আছে উত্তরা দক্ষিণখানে, একটা বাড়ি আছে মাতুয়াইলে, একটা আদাবারে, এগুলো শুনছি। সত্য মিথ্যা তুমি জানো, দুলাভাই জানে, ওই ড্রাইভার সাহেব জানে, আর অঞ্জনা আপার আত্মা জানে। আমি বলি, তোমাকে যখন আমি শিশুর সামনে বললাম যে কেন তুমি তারে এই ইউনাইটেড হাসপাতাল থেকে পিজি মানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল এই জায়গা কেন নিবা? তুমি বলছো আমার টাকা নাই। তা আমি বললাম টাকা থাকবে না কেন, তার এই সম্পদগুলা কোথায়? এটা কিন্তু আমার কাছে ভিডিও আছে, তুমি বলছো মামা আছে, সব আছে। এর পরবর্তীতে আমরা যখন দেখে আসলাম অঞ্জনা আপাকে, সে শুধু এরকম করতেছে আর বলতেছে, সুচরিতা ভাবিকে বলছে উকিল পাঠাও, এগুলো সুচরিতা ভাবির কাছ থেকে আপনারা শুনে নেবেন। এর পরবর্তীতে ক্যান্টিনে বৈশা তুমি বললা তার কিচ্ছু নাই মামা, আছে সোনা গয়না, তাও বিক্রি করে নিয়েছো, সেটারও তোমার রিসিট নাই। তারপর তুমি বললা কিচ্ছু নাই। দুইটা ভিডিও তোমার দুই রকম। আমি পোস্ট করার পর আমার আইডিটা চলে গেল, এখন আইডি লক। তার মানে আমি এগুলো বুঝি মামা, আমার আইডি এখনো ওপেন না। আমাকে তখন বলতে দিতে হবে নাকি? আপনি একা একা বললে তো হবে না।
আপনার জিজ্ঞাসা স্পেসিফিক আমার জিজ্ঞাসা ওইটাই যে তুমি দুই রকম বললা, কোনো কোশ্চেন ছিল তুমি দুই রকম বললা, না সেখানে সামনে বললা সব আছে মামা, এখন আপনি এটা বলে কি বোঝাতে ক্যান্টিনে বললা কিছুই না। আপনি এখন এই কথাগুলো বলেন এটা আপনি এটা বলে কি বোঝাতে চাচ্ছেন তোমার না, তুমি তো দুই রকম ভিডিও দিছো। আমি একটা কথা বলতে চাই, প্লিজ আপনি চুপ থাকেন দুজন। আমরা এটাই শুধু এই রিপোর্ট পর্যন্ত ওয়েট করবো, 3 দিনের রিপোর্ট। উনি যা বলেছেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা ওনার কাছে চেয়েছি, উনি লিখিতভাবে দিচ্ছে, করবেন। আপনার মনিকে যদি 2টা কোশ্চেন করতে চান বা ভাই জানতে চাই সম্পত্তি কি ছিল, এখন কি আছে? আচ্ছা, যতটুকু সম্পত্তি আছে যা আছে না, এটা আমরা টোটাল পেপার চেয়েছি, পেপারে 3 দিন পরে এটা বলবো হিসাব না। উনি বলবে যে নাই, 3 দিন পরে উনি বলেছে কিছুই নাই। আপনাদের সকল প্রশ্নের উত্তর আমরা 3 দিন পর দেবো, এখন কোনো কিছু না, এখন দেবেন 3 দিন পরে না। অঞ্জনা আপা যেহেতু ওনার যে সম্পত্তি ছিল, সম্পত্তি বিক্রি করে কেন তার নিকেতনে ভাড়া বাসায় থাকতে হলো, এটাও আমরা জানতে চাই। এগুলো সব আমরা 3 দিন পরে বলবো এখন, কারণ আমাদের তো কিছু ব্যাপার আছে। আপনারা বিক্ষিপ্তভাবে প্রশ্ন করে যাবেন, আমাদেরও তো উত্তর দিতে হবে, আমাদের তো সময় দিতে হবে। আমরা 3 দিন পর আপনাদের সবকিছু আমরা না, এক একজন একভাবে বলছি। সেই জন্য যখন অসুস্থ ছিলেন, আপনি 3 দিন হয়ে গেছে বা 4 দিন হয়ে গেছে, তিনি শুনেছি বাসাতে বললো। হ্যাঁ, এখন আমি ক্লিয়ার করি। বলতে দেন, সমিতিকেও জানান নাই বা তার আশেপাশে আত্মীয় স্বজনকেও জানান নাই কেন, এবং এতদিন দেরি হলো কেন হসপিটালে ভর্তি করা? আচ্ছা, এখন আমাকে বলতে দেন। 17 তারিখে পার্থিব রাশেদ মামা আমাদের বাসায় গিয়েছিল, অনুদান কমিটিতে আছে শামসুল আরিফিন মামা, আমাদেরকে খাইয়েছে, প্রায় 1 ঘন্টার মতো ছিল। 18 তারিখে ইউসুফ মামা গেল, আমার জ্বর ছিল অনেকদিন, জ্বর আসে যায়, তো আমি প্যারাসিটামল খেত, কিন্তু আম্মু কখনোই কোনো ডাক্তারের কাছে যেত না এই পর্যন্ত। মানে আমি কখনো দেখিনি 10-15 বছরে আম্মুকে কোনো ডাক্তারের কাছে যেত। তো যে জোর করে একটা মানুষকে তো জোর করে আর নিয়ে যাওয়া যায় না, আম্মু তার ছোট মানুষটা, যে আমি বললাম যে তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে, সেটা তার হয় না। 18 তারিখ 19 তারিখে আমাদের বাসায় গেস্ট এসেছে, আম্মু রান্না করেছে। 20 তারিখ 21 তারিখ আম্মুর 20 তারিখে জ্বর, 21-22 তারিখে আম্মুর লুজ মোশন হয়েছে। এর আগেও আম্মুর 2020-এর শেষের দিকে লুজ মোশন হয়েছিল, 1 সপ্তাহ ছিল, বিছানায় ছিল, তারপর নিজে নিজে ঠিক হয়ে গেছে। কিন্তু আম্মুর যে মাইল্ড স্ট্রোক হয়েছে, মাইল্ড স্ট্রোক হলে তো কিছু সিমটম থাকবে, যেমন কথা নাকি জড়িয়ে যায়, হাত পা নাড়াতে পারে না। হ্যাঁ, এটা সত্যি, আম্মুর ডান পাটা একটু কম নাড়াতে পারতো, কিন্তু আম্মু যে স্ট্রোক করেছে সেটা বোঝার তো আমাদের কোনো উপায় ছিল না, কারণ এর আগেও লুজ মোশন হয়েছে, বাসায় ডাক্তার এনেছে, স্যালাইন দিয়েছে, ঠিক হয়ে গেছে। তো আমরা তো মনে করেছি ওই রকমই। 22 যে মানুষটা 19 তারিখে বাসায় রান্না করেছে, 20 তারিখ 21 তারিখ 22 তারিখে পার্থিব রাশেদ এবং আরিফিন মামা আবার আসছিল আমাদের বাসায়, ওরা এসে দেখে আম্মুকে স্যালাইন দেওয়া হচ্ছে। মেবি আম্মু 23 তারিখে স্ট্রোকটা করে, ব্রেন স্ট্রোকটা করে 23 তারিখে বা 22 তারিখে রাতে হবে, আমি আসলে শিওর না। যখন আম্মুকে ইউনাইটেডে নেওয়া হয় বাসা থেকে, তখন আম্মুকে তো অজ্ঞান অবস্থায় নিয়ে যায়নি। না, স্ট্রোক করলো কেন বলেন? তো স্ট্রোক তো একটা মানুষ যে কোনো ভাবে করতে পারে। আপনি প্রমাণ দেখান। এখন আপনারা বললে তো হবে না, আপনারা এইভাবে বললে তো হবে। আমার ডাক্তার কি বলেছে? আপনি ডাক্তারের রিপোর্ট দেখে কথা বলবেন, আপনি ডাক্তারের রিপোর্ট দেখে কথা বলবেন। আপনি তো সব বলতেছেন, কোশ্চেনগুলো একটা আপনি যাচ্ছেন 1 মাস আগে। 25 তারিখে না, 24 তারিখে ভর্তি করে, 24 তারিখ সেটা ডাক্তার রিপোর্টে আসবে, আমাদের কোনো কথা। আমার শেষ প্রশ্ন শেষ করি, অঞ্জনা আপাকে আপনার নিজের মা, এটুকু শুধু বলে দেন। না, আসলে মা হলে তো উনি আমাকে দত্তক আমাকে দত্তক নিয়েছে, কারণ আমার ফ্যামিলির সাথে আমার অনেক আগে থেকে একটা সম্পর্ক ছিল। 10 থেকে 12
কিন্তু বিষয়টা তো অনেকের কাছে আমরা জেনেছি যে আপনি তার সাথে নির্যাতন করতেন। সেটা তো প্রমাণ সহ আমি কি বললাম জানি, আপনি তো ফেসে যাচ্ছেন, আমি যেটা কোশ্চেন করতেছিল তথ্য প্রমাণ থাকে। আপনারা আমাদের কাছে অভিযোগ আছে যে আপনি সম্পত্তি আমি যদি সম্পত্তি হাতিয়ে দিই, আচ্ছা আপাকে এটা কি সত্যি কিনা? আপনারা ডাক্তারের রিপোর্ট অনুযায়ী কথা বলবেন। এখন তো আপনাদের এই কথাটা আমি আনসার দিব না, আপনারা আমাকে পেঁচাবেন আর আমি আনসার দিতে থাকবো তা না। আপনারা ডাক্তারের রিপোর্ট দেখেন, আপনারা প্রয়োজন হলে বলবেন ওয়েট করার জন্য। হ্যাঁ, আপনারা ওয়েট করেন 3 দিন। আমি তো বারবার বলে দিচ্ছি মামা, আপনারা 3 দিন ওয়েট করুন। স্পেসিফিক উনি যে কোশ্চেনের উত্তরটা দেন নাই, আপনারা ব্যাগ গিয়ে আচ্ছা তায়েব ভাইয়ের কাছে প্রশ্ন করি একটু মুজাহিদ ভাই। দাগের আসলে এটা আসলে আমিও কনফিউজড দাগটা কিসের জন্য। কারণ এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করি, আমি যদি আম্মুর উপর অত্যাচারই করতাম, টর্চারই করতাম, আপনি 26 তারিখ থেকে আপনারা 30 তারিখ পর্যন্ত আপনারা কালকে ইউনাইটেডে যাবেন, ওইখানকার এসডিওতে যে আম্মু যাদের আন্ডারে ছিল সেই এসডিও থেকে আমার নাম্বারে কতগুলো ফোন এসেছে এবং আম্মু নিজে ফোন দিয়েছে আমার ছেলের সাথে একটু কথা বলবো। আমার ছেলেকে তো কর্তব্যরত নার্স, ডাক্তার এবং সিসি ক্যামেরা ফুটেজ পর্যন্ত আছে, আমি আম্মুকে গিয়ে 2 বার খাইয়ে এসেছি। এগুলো তো ভুল প্রমাণ করতে পারবেন না। এতে কোনো প্রমাণিত হয় না, আপনি যা বলছেন উত্তর না। তায়েব ভাইয়ের কাছে আমার ছোট্ট একটু প্রশ্ন। হ্যাঁ প্লিজ। ভাই আমি একটু প্রশ্ন রাখতে চাই। আমি কিভাবে দেখবো? ডাক্তার কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলেছে, আমি সোহানা নাম আমাকে সাথে সাথে ফোন দিয়েছে। আমি সোহানা নাম আমাকে সাথে সাথে আম্মুকে হাসপাতাল ভর্তি করার পর ফোন দিয়েছে। আর আমার ছোট মাসি জানতেছে আম্মুকে হাসপাতাল নিয়ে যাচ্ছে, আমাদের তো ফ্যামিলির ব্যাপার। আর 25 তারিখে তো আমি সবাইকে জানালাম। 25 তারিখ আম্মুকে হাসপাতালে ভর্তি করার পর আমি কাকে জানাইনি? আমি মিশা শতকর আঙ্কেলকে ফোন না, তাকে টাকার জন্য তুমি ফোন করছো। সোহেল আঙ্কেলকে টাকা যেহেতু প্রশাসনের লোক, মানে ওনার যেহেতু ওই যে মুজাহিদ ভাই বললেন যে ওনার করা হয় নাই, কি বলে পোস্টমর্টম করা হয় নাই, সেক্ষেত্রে তাকে কি আবার পুনরায় লাশ মানে উঠিয়ে আবার পোস্টমর্টম করার কোনো মানে সিস্টেম আছে কিনা আপনি একটু জানাবেন। এটা আমরা পারমিশন দিব। এবং যদি থেকে থাকে তাহলে অবশ্যই এটা করবেন কিনা একটু জানাবেন। সন্তান না তো আপনি সন্তান হিসেবে তো বড় করেছে, সন্তান হোক আর না হোক। না আপনাদের পারমিশন সেটা যাবে দোষ প্রমাণ না হওয়ার আগে আচ্ছা এই যে ভাই উত্তর দিন। যখন মামলা রেকর্ড হবে জি জি তখন তদন্তকারী অফিসার যখন প্রয়োজন মনে করবে ডেফিনেটলি 100 দিন মধ্যে ডেড বডি তুলতে পারবে। ছিল মানে ইউনাইটেড হসপিটাল অঞ্জনাদি চিকিৎসাধীন অবস্থায় একজন সিনিয়র অভিনেত্রী উকিল রাখতে চেয়েছিলেন, ঠিক আছে? তো তার সাথে মানে মনে যতটা সম্ভব তার ভাষ্য অনুযায়ী একটু খারাপ বিহেভিয়ার করেছে, কেন উকিল ডাকবে? সেটা তো আইন। আচ্ছা এইরকম অনেক অভিযোগ আমরা শুনেছি। মনে বলবেন না আসলে এটা যিনি বলেছে তিনি কতটা সত্যি বলেছে আর আম্মু এটা যে বলেছে সেটা তো আমি তো নিজ কানে শুনিনি। আমরা তো দেখিও নি আর নিজ কানে শুনিও নি। আর কেন উকিল ডাকতে চেয়েছে সেটা তো আর এখন আমি বলতে পারবো না, কারণ আম্মু যিনি বলেছে তিনি তার দুনিয়াতে নেই। আর আপনারা, আমি তো মামাকে বললাম আমরা 3 দিন পরে সকল কিছু সাবমিট করব। যদি আপনাদের কাছে মানে যদি শিল্পী সমিতির কাছে প্রমাণ হয় আমরা অপরাধী রেখে দিচ্ছি। আশা করি আপনাদের তদন্তে এই প্রশ্নগুলো একটা জায়গা করে নিবে। আশা করি এই উত্তরগুলো আপনি 3 দিন পর দিবেন। যে প্রশ্নগুলো আসলে তবে কি বলবেন আসলে? আচ্ছা আর উনি ইঞ্জিনিয়ার রিপোর্ট, উনি ওনার মেয়ের জামাই, উনি আমাদের কাছে মুহূর্তে লিখে দিয়ে নিয়ে গেল, দুজনকে নিয়ে যাচ্ছে 3 দিনের মধ্যে উনি সাবমিট করবে সব কিছু। ওনাকে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারবে। আচ্ছা আমি কনক্লুশনটা নিই, যেটা হচ্ছে যে আপনাদের সাথে আলোচনায় কোশ্চেনগুলো বেরিয়ে আসলো, ব্যাপারগুলো স্পেসিফিক্যালি জানতে চান, এগুলো আমি নোট ডাউন করে নিলাম মাথায়। সেকেন্ড থিং হচ্ছে যে এই ঘটনাটা সুষ্ঠু তদন্ত একজন পরিবারের সদস্য হিসাবে আমি প্রথম থেকে বলে আসছি যে করার যা সাপোর্ট দেওয়ার আমি দিব। আপনাদের সাথে শিল্পী সমিতির সাথে আমার প্রেসিডেন্ট মহোদয়, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সবাইকে আমি বলছি যে আমাদের পক্ষ থেকে সমস্ত সাপোর্ট থাকবে। কারণ আমি আমার অঞ্জনা আন্টির যে ওনার বোন যে রঞ্জন আন্টির সাথে প্রতিটা মুহূর্তে আমি ডিসকাস করে এ পর্যন্ত। সেকেন্ড থিং হচ্ছে যে আপনার আমাদের এই তদন্ত রিপোর্টে কি থাকবে আমি একটু বলি, যেটা হচ্ছে যে হসপিটালে না নেওয়ার থেকে শুরু করে আমার এখানে যখন ইমার্জেন্সিতে নেওয়া হলো তখন যে সিমটম দেখে ইমার্জেন্সিতে কিছুতে সে তো রোগ সিমটম দিচ্ছে, আমি সেই নোট ডাউনটা বের করলে আমি দেখবো ইনিশিয়ালি ওনার কী কী প্রবলেম ছিল। ঠিক আছে, আমার কেস সামারি যেটা আমি কেস সামারিটা বের করছিলাম,
এটা আমি যখন শিফট করবো চিন্তা করছিলাম এই কেস সময়টাতে টোটাল জিনিসটা আছে, ঠিক আছে। আমার এই হসপিটাল থেকে ইউনাইটেড থেকে পিজি নেওয়া এবং লাইফ সাপোর্টে নেওয়া, সর্বশেষ উনি চলে যাওয়া, এই ইন বিটুইন যতগুলো ঘটনা আছে সবগুলো ঘটনা জানার চেষ্টা করব। যেহেতু ওনারা খুব মানে এইভাবে আমাকে একটা দায়িত্ব দিয়েছে, আমি সেই দায়িত্বটা আপনাদের সহযোগিতা খুব লাগবে। হ্যাঁ, আমার হয়তো আপনাদের সাথে কারো কথা বলতে হইতে পারে আমার করে। তারপরে আসেন আপনার তার স্থাবর কী ছিল, কি আছে না আছে। আমি যেহেতু পরিবারের কাছাকাছি একদম না হলে আমি সদস্য অনেক কিছু জানি। লাস্ট 5 to 8 years আমি মোটামুটি তাদের সাথে মোটামুটি এঙ্গেজ ছিলাম। তো আমি সেই সমস্ত জিনিসগুলো আমি জানার চেষ্টা করব যে কোন জমিটা বিক্রি হলো কি হলো না, আসলে জমি ছিল কি ছিল না, থাকলে কোথায় গেলো, কার কাছে বিক্রি করলো, স্পেসিফিক ওই লোকের কাছে যাবো। হ্যাঁ, এর মধ্যে কোনো ডকুমেন্ট যদি থাকে ডকুমেন্ট কালেক্ট করবো, কোনো ব্যাংকিং যদি লেনদেন হয় সে ব্যাংকিং লেনদেনটা কালেকশন, কোন ব্যাংকে হয়েছে সমস্ত কিছু জেনে আমি প্রতিবেদনটা ওনার বরাবর দিব, ঠিক আছে। অবশ্যই আমার সাথে কিন্তু একজন পুলিশ অফিসারও কাজ করবেন, ঠিক আছে। আমি ব্যাপারটা বলিনি, এটাতে শুধু আমি না এটা না, আমার সাথে উনি কিন্তু একজন পুলিশ অফিসার দিয়েছেন। আপনার সহযোগিতা আমি যে কোনো সময় চাইবো উনি দিবেন। সব কিছু শেষ করে ওনাকে দিব, দেওয়ার পরে আমরা আপনার সামনে আসবো, আপনাদের সামনে এসে উনি যখন আপনাদেরকে বলবে প্রতিবেদনের যে রিপোর্টটা এই দিস যখন ডিক্লেয়ার করবেন, তখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে 100% আপনাদেরকে সে কোশ্চেন দেবো। মনির বিরুদ্ধে প্রধান যে অভিযোগটা হচ্ছে অবহেলার অভিযোগ, এবং একজন সাংবাদিকও বললেন যে তার মার সঙ্গে তার সম্পর্কটা ভালো ছিল না, বা বিপ্লব শরীফ এবং আপনি এগুলো সব তদন্তে বেরিয়ে আসবে। না ওটা না, আপনারা তো 8 বছর আপনার সাথে ভালো সম্পর্ক তাদের ফ্যামিলি, আপনি কি জানেন মানে মনির বিরুদ্ধে এখন যে কথাগুলো উঠছে অবহেলার অভিযোগ, সেটা আপনি অবগত আগে থেকে ছিলেন কিনা যে মনির সঙ্গে? আচ্ছা, আমি বলি যে মানে আমার শাশুড়ি যিনি প্রয়াত অঞ্জনা আন্টি, আমি তো ওনাকে আন্টি বলতাম। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করতাম, অ্যাকচুয়ালি এই সমস্ত ওরা অনেক ব্যাপার হাইড করতো আমার কাছে, নট অনলি এই জিনিসটা, অনেক কিছুই, এটা আমি প্রতিবেদনের পরে বলবো। তো এই তাদের ভিতরে যে ইন্টারনালি প্রবলেম ছিল সেটা আমাকে কখনই বলে নাই, না সে না আমার শাশুড়ি, এটা কখনই বলেনি। উনি যখন বেডে গেলেন কারো কাছে উনি নিজে কোনো অভিযোগ করে গেছেন কিনা? কেননা মনির বিরুদ্ধে যদি এখন তার স্টেটমেন্ট না থাকে, মনিকে আমরা মানসিকভাবে, এখন বড় যেটা বিষয় হচ্ছে মনি তার নিজের ছেলে না বেঁধে আমরা তাকে মানসিকভাবে হেনস্থা করছি, এটা হতে পারে। যদি নিজের ছেলে হতো আমরা এই লেভেলে প্রশ্নটা করতে পারতাম না। আপনি বলছেন তার বোনের মতো, আপনি জানতেন কিনা যে মনি তার পালিত মাকে বা তার মাকে এভাবে অবহেলা করে? এই জিনিসগুলো আগে থেকে জানতেন কিনা? যদি জানতেন তাহলে আপনারা কেন তার খোঁজ খবর রাখার ব্যবস্থা করলেন না? আপনাদের এত তার প্রতি এত সহানুভূতি। স্পষ্ট বুঝে দিয়ে এক কথা বুঝে নেবে, মনি তো বলে গেছে নাকি যে 22 তারিখে ক্যামেরার দিকে 22 তারিখে তার মা স্ট্রোক করছে, মানে আমাদের আপা 22 কি 23 তারিখ। তা এইখানেই বুঝে নেন যে 25 তারিখে 24 তারিখ আমাকে বলতে দাও, 24 তারিখ রাত 12টায় কিংবা 25 তারিখে আমরা কাঞ্চন ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা জানাইছি। সেই পোস্টটা কি অঞ্জনা পা স্মৃতি পয়সা দিছে নাকি মনি দিছে? হ্যাঁ, আমি এটা বলি মনি দিছে। হঠাৎ করে আপনারা নায়িকা আন্নাকে চিনেন, নায়িকা মুক্তিকে চিনেন, আমাকে চিনেন, হঠাৎ করে আমরা আনফ্রেন্ড হয়ে যেতাম। অঞ্জনা আপাকে জিজ্ঞাসা করতাম, বল ভাই আমি তো জানি না, আবার মনি এগুলো ঠিকঠাক করে নিত। টোটাল মাঝেই ছিল মনি। অঞ্জনা আপা কখনোই তার নিজ গতিতে চলতে পারেনি। এই মনি, আমি তাকে পাবনায় নিয়ে গেলাম অঞ্জনা আপাকে, আর রোজ নামে যে 86 লক্ষ টাকা বাপের নষ্ট করে নায়িকা এবং গায়িকা হয়েছে, প্রডিউসার হয়েছে, এদের নিয়ে গেলাম। এই মনি তখন অঞ্জনা আপাকে আমার সামনে শাসাইছে, এই তুমি জানো, এই তুমি আমাকে বলতে দাও, আমাকে কোশ্চেন করতে, এখন তোমাকে গাড়ি থেকে নামাই দেবো। আমি গাড়ি চালানো রাইখা আমি বললাম মনি এইটা কি? তখন মনি তাকে আপা ডাকতো, এবার বলছে ভাই আসা যান, গাড়ি চালায় যান। মনে আছে তোমার এগুলা? আমার মনে আছে। আমি রাতের অন্ধকারে তোমার বাড়িতে গেছি তোমার জন্মদিনে কেক কাটতে, তখনও দুর্ব্যবহার করতা, আর কিছু হইলেই তুমি আমাদেরকে ভুলভাল বাজাইয়া সরাই রাখতা। এখন ভাই যদি সে মাঝি হয়, নৌকা তো তার কথাই চলবে, সে যদি যাবে। তা আমার তো ওইটাই প্রশ্ন যে মনি কেন আমাদেরকে জানাইলো না যে আপনাদের আপু বা আমার আম্মু অসুস্থ, ইউনাইটেডে চলে আসেন বা বাসায় চলে আসেন? কেন শিল্পী সমিতির গার্জিয়ান তায়েব ভাই, মিশা সওদাগর, ডিপজল আঙ্কেল থেকে শুরু করে একটা 19 জন না 21 জনের ক্যাবিনেট কেউ জানাইলো না? আজকে যে ইলা আপা যার মাধ্যমে সে জন্মদিনে গান গাইতে আসছে তারা জানাইলো না? জেনি আপা নামে তুই তো আমার 30 বছরের বন্ধু, আপনি চিনেন দুলাভাই, তারে জানাইলো না? কেন উকিল আপা সালমা সে কেন বাধ্য করাইলো মনি তুমি এখনো হাসপাতাল ভর্তি না করাইলে আমি মিডিয়াতে বলে দেবো এবং আমি কেস কাছালি করবো, শিল্পী সমিতিতে জানাবো। তখন সে ভর্তি করছে। এখন কিভাবে আমরা তাকে গাইড করব? অঞ্জনা আপা আমাদের সাথে যদি একটু কথা বলতো, মনি তার টান দিয়ে নিয়ে যেত। এই ওর প্রকাশ্যে সামনে বলতেছি। আচ্ছা, এখন আমাকে বলতে দিতে হবে। বলো। হ্যাঁ, এখন আমি বলি। এখন আসলে এক একজন এক একভাবে কথা বলছে, যেহেতু কোনো কিছুর কোনো প্রুফ নেই। হ্যাঁ,
সবার কথা আমাকে সহ্য করতে হচ্ছে, এবং এটা যে কতটা মানসিক অশান্তি, এক হচ্ছে আম্মু চলে গেছে, এটা একটা শোক, আর হচ্ছে সবার একরকম কথা। আমি শুধু চেনা মানুষের, আমি একদম সমগ্র মিডিয়ার সামনে বলছি, আমি চেনা মানুষের অচেনা রূপগুলো দেখেছি, যারা আগের একদিন আগেও বাবা বাবা করে জান দিত আমার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, হ্যাঁ মানে বাবা তো আমরা বলতাম না না না, একদিন আগেও যারা বাবা বাবা করে জান দিত, আম্মু জাস্ট শুধু চোখ বন্ধ করার পর আমি তাদের রূপগুলো দেখেছি। আচ্ছা শুনেন, এগুলি আর এখন কিছু এগুলো বাদ দিই, আসলে এত এত পাওয়ারফুল আপনি না, আপনি যেগুলো বলতেছেন এটা ব্যক্তিগত ক্ল্যাশ, এগুলো আমাদের কিন্তু সোজা সাপটা বলি ভাই, এইটা আমাদের অর্পুর অভিমান, ও দোষী মাইরা ফেলাইছে এগুলো না। অঞ্জন আপার মৃত্যু মেডিকেলে হয়েছে, স্ট্রোক করছে, এটাও সত্য, সব ঠিক, কিন্তু সম্পদের ব্যাপার যদি কিছু থাকে, যদি মনিকে লিখে দেওয়া যায় সেটা তার ব্যাপার, আর যদি থাকে বিপ্লব শরীফ ভাই যে কোশ্চেনগুলো করেছে, যে চার্জগুলো, এগুলো প্রত্যেকটা চার্জ আমরা করেছি তার কাছে, আপনারা জেনে যাবেন। আর প্রত্যেকটা মানুষের, একজন সাংবাদিক হোক, অভিনেতা হোক, অভিনেত্রী হোক, যাই হোক, প্রত্যেকের রাইট আছে যে অঞ্জন আপার মতো একজন নক্ষত্র, তার মৃত্যু যদি কেউ ঘটিয়ে থাকে, যে কোনো কেউ মামলা করতে পারেন, বাদী হইতে পারেন, তাতে কোনো নিষেধ নাই। আপনাদের আমন্ত্রণ জানিয়ে গেলাম, আপনারা বিচার অর্জন করতে পারেন। আর কোনো কোয়েশ্চেন বা উত্তর কি তুমি এত বছর ভাই পরিচয় দিতে কেন? কোনো ভাই পরিচয় দেওয়া হয়নি, এইটা আমরা লিখিতভাবে নিতেছি। আকাশ প্লিজ, এটা তাদের সম্পর্ক চেঞ্জ হয়েছে, সম্পর্ক বারবার বদলে গেছে, সেটা আমরা জানি, সেটা আমরা পাবো। সবাইকে ধন্যবাদ, অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন। অঞ্জনা ওনার মৃত্যু নিয়ে নানান ধরনের কথাবার্তা আসতেছে, মানে কেউ বলে স্বাভাবিক, কেউ বলে অস্বাভাবিক। এটা নিয়ে আমরা আসলে, আমার ডান পাশে আছে মণি, যিনি চিত্রনায়িকা অঞ্জনার ছেলে হিসেবে আমরা জানি বা আপনারা জানেন। আর এই পাশে আছেন ওনার মেয়ের জামাই, যিনি রিপন ভাই, ইঞ্জিনিয়ার রিপন ভাই। আর এখানে আছেন ওনার ড্রাইভার, আমার ভাই লাগে। তো উনি আছেন, উনি হলো ড্রাইভার। আপনার নামটা বলেন? মনিরুল। আরিফ, ওনার নাম না, ওনার নাম হল মনির হোসেন। আমার কাছে আইডি কার্ড আছে, মানে যা, আচ্ছা সেটা আমরা পরে বলি, আমাকে কথা বলতে, আপনার কথা বলি না। তো উনি ওই বাড়িতে ড্রাইভিং করে, ওনার গাড়ি নাই লাস্ট 5 ইয়ার্স, গাড়ি ছাড়াই ড্রাইভিং করে। অনেক টাকা অনেক উনি পায়, 5 লাখ টাকা। তো নানান রকম প্রবলেম আমরা দেখতে পাচ্ছি সেটা। আর ওনার বড় বোন, ছোট বোন ছিলেন রঞ্জনা, উনি দিদি বলে গেছেন যে উনি সহসায় পুলিশের মামলায় উনি যেতে চাচ্ছেন না। আগে আমরা যদি নিজেরাই একটা সমাধান করতে পারি, সেটা উনি আবেদন করে গেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির কাছে। তো আমার সম্মানিত প্রেসিডেন্ট আমাকে দায়িত্ব দিয়েছেন, এই বিষয়টা আগে থেকে দায়িত্ব দিয়েছেন, আজকেও দিয়েছেন, এটা একটা ছায়া তদন্ত করার জন্য। এবং ছায়া তদন্তের মধ্যে আমরা এটা নিয়ে অনেকক্ষণ কথা বলেছি। অনেক আমাদের কাছে অনেক বিচ্ছিন্ন রকম ঘটনা চলে আসছে, অনেকে অনেক ইন্টারভিউ করেছে এই বিষয়টা নিয়ে, অনেক ইউটিউব অনেক রকম নিউজ ছেড়েছে। এইটা নিয়ে আমরা দীর্ঘক্ষণ কথা বললাম। এখানে চিত্রনায়ক আলমগীর স্যার ছিলেন, উনিও কিছু কোশ্চেন করেছেন, এবং সিনিয়র অনেক আর্টিস্টরা ছিলেন যারা কথা বলেছেন, খোলামেলা কথা বলেছেন। তো আমরা মূলত জানতে চাচ্ছি যে আসলে সমস্যাটা কোথায়। পুলিশ হয়তো আইনগতভাবে তাদের আদালতে দেবে, অনেক কিছু হয়তো আমরা জানতেও পারবো না। জানার জন্য আমরা আসলে বিষয়টা, আমরা রিপন ভাই যিনি ওনার মেয়ের জামাই, ওনার আমরা সবাই জানি ওনার কোনো কন্যা সন্তান নেই বা পুত্র সন্তান নেই, দুটোই আসলে পালক মেয়ের জামাই, বিউটি ওনার ওয়াইফের নাম। আর উনি আচ্ছা যাই হোক, সাজ্জাদ মনি, মানে নামগুলো একটু ব্যাকআপ আছে, কারোর আইডি কার্ডে সেইভাবে ঠিকঠাক মতো নাই। এটা প্রাথমিক তদন্তে দেখা গেছে। এটা তো আমরা মূলত জানতে চাই যে ওনার যে টাকা পয়সা, মূল যেটা গণ্ডগোল, যেখান থেকে অশান্তি সৃষ্টি হয়েছে বলে মনে করা যাচ্ছে, এবং আর উনি অ্যাকুরেট ট্রিটমেন্ট পায় না, এটাও জানা যাচ্ছে।
এটা আসলে সব কিছুই জানতে পারবো, পুরোপুরি আমি আপনাদের ক্লিয়ার করতে পারবো। আমরা 3 দিন সময় নিয়েছি, নিয়ে সময়টা দিয়েছি ওনাকে, এই রিপন সাহেবকে, ইঞ্জিনিয়ার রিপন সাহেবকে। ইঞ্জিনিয়ার রিপন সাহেব আমাকে অ্যাকুরেট যা যা ঘটেছে লাস্ট উনি আসবার পরে, উনি এই বাড়িতে জয়েন করার পরে থেকে যা যা ঘটেছে সব চিত্রগুলো উনি দেবেন, এবং ওনার কোথায় কোন প্লট সেল করে কত টাকা আসছে, বাড়ি সেল করেছে কি আসছে, আদৌ ওনার কোনো টাকা ছিল কিনা বা আছে কিনা, বা টাকা থাকলে সেগুলো কোথায় গেল, টোটাল চিত্রটা ওনার কাছে আমরা কালেকশন করছি। তারপর আমরা ন্যায্য বিচার আমরা করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এ ব্যাপারে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। প্রাথমিকভাবে যে আপনারা আজকে যে দুজনের সাথে কথা বলেছেন, তো আপনাদের কাছে আসলে কি মনে হয়েছে যে আসলে এটা কি মানে কি মনে হয়? আমরা 3 জনের সাথে কথা বলেছি। ড্রাইভার ছিল এবং ওনার বোন ছিল, আপন বোন, ছোট বোন রঞ্জিতাদি ছিলেন, রঞ্জনাদি উনি ছিলেন, উনি কথা বলে গেছেন। তো আমাদের কাছে আসলে কিছু ব্যাখ্যাপা লাগছে, বেশ ভালো ব্যাখ্যাপা লাগছে, সেটা আমরা ক্লিয়ার হতে চাই। ওনাদের কথা আবার ওনারা নির্দোষ দাবি করছেন। তো নির্দোষ দাবি করার কারণে 3 দিন সময় দিয়েছি, যেখানে ওনারা ওনাদের পক্ষে কাগজপত্র, ডকুমেন্ট এবং সব কিছু আমাদের দেবেন। কি নির্দোষ মানে দাবি করছেন? মানে ওনার দায়িত্ব, আমরা যেমন, আপনারা যেমন কোশ্চেন করবেন, সেটা হলো যে উনি 4 দিন কেন বাড়িতে পড়ে থাকলো, ওনার ট্রিটমেন্ট হলো না কেন, উনি স্ট্রোকের পেশেন্ট হয়ে ওনার বাথরুম কেন উনি বেডে করতে হলো, এবং কোনো ভালো ট্রিটমেন্ট পাওয়া গেল না কেন। উনি বললো 4 দিন না 3 দিন, মনি সাহেব বললেন 3 দিন। 3 দিন হলে 1 ঘন্টা হলেও কেন উনি ট্রিটমেন্টটা পায়নি। আমরা একটু থামি, আজান হচ্ছে। আমরা রঞ্জনা উনি যিনি যা বললেন, যে বলেছেন যে ওনার কাছে পৈতৃক সম্পত্তি ছিল, যেটা 2 বোনের পাওয়ার কথা, এটা ঠাকুর সম্পত্তি বলে, ঠাকুর সম্পত্তি বলে। এখানে অনেকগুলো সেল করেছে, অনেক টাকা আসছে, সে টাকাগুলো কোথায় গেল সেটা আমরা জানবো। এখানে আচ্ছা 2টা করেছে, অনেক টাকা, মানে আমাদের কাছে 1 লক্ষ টাকা অনেক, আমাদের কাছে হয়তো অনেক না, আমাদের কাছে অনেক। তো এই বিষয়ে ওনার পরিবারের সাথে যুক্ত ছিল আমাদের চিত্রনায়িকা আন্নার হাজব্যান্ড সাগর, ইসুফ ডিরেক্টর, ডান্স ডিরেক্টর, আমাদের বিপ্লব শরীফ ভাই এবং নতুন আপা, ওনাদের নিশাদ আন্টি, ওনারা অনেকেই জড়িত ওনাদের পরিবারের সাথে, যাদের কাছে আমরা নানানভাবে স্টেটমেন্ট পেয়েছি। ওনারাও আমাদের অনেক কথা বলেছেন, দিয়েছেন। আমরা সব কথাগুলি আপনাদের মাধ্যমেই এক পর্যায়ে, যখন ফাইনাল পর্যায়ে যাবো, আপনাদের নিয়েই যাব। আর এখানে প্রত্যেকে, বিপ্লব শরীফে ইন্টারভিউ করেছেন, আপনারা দেখেছেন। মুক্তি অনেক কিছু জানেন, আমাদের নায়িকা মুক্তি, সেও জানেন, জেনেছেন। আমাদের কাছে পর্যাপ্ত ব্যাকআপ আছে। এখন আমরা যেহেতু রঞ্জনাদি বলেছেন যে আমরা সব কিছু আগে উদ্ধার করতে চাই, যে তাদের সম্পত্তি বা টাকা আছে কিনা বা ছিল কিনা, তো এইগুলো আমরা উদ্ধার করব 3 দিনের মধ্যেই। আমরা টোটাল চিত্রটা পাবো। এই দায়িত্ব তার কন্যার যে হাজব্যান্ড ইঞ্জিনিয়ার রিপনকে দেওয়া আছে, উনি সাবমিট করার পরে এই সাবমিশন নিয়ে আমি আপনাদের মুখোমুখি আবার হব, এবং এরপরে আমরা বিচারটা করি। এক পর্যায়ে যদি প্রয়োজন পড়ে আমরা মামলায় যাব, আর যদি প্রয়োজন না পড়ে, যদি মনে হয় সব কিছু যুক্তিসঙ্গত ছিল, কারণ আমরা কিছুটা আইন তো ঘেটে আসছি, আমার সাথে আরও পুলিশ অফিসার রাখছি এখানে, আমরা যদি দেখা যায় যে কোনো লেকিং নাই বা বিনা কারণে পুলিশের সহায়তা বা থানায় বা ডিবিতে দেওয়া উচিত না বলে মনে হয়, তাহলে আমরা দিব না। আর আমরা জানি চিহ্ন মানে আসছে, এবং যিনি গোসল করিয়েছেন জনাব বাগদার সিংহ, তিনি একটা স্টেটমেন্ট দিয়েছে। এই বিষয়গুলো নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা, বা এটার সঙ্গে আরেকটু যুক্ত করে দিবেন, ড্রাইভার আপনি পরিবারকেই দিলেন, তারা কি আসলে এটা নিয়ে না না তদন্ত না, আমি পর্যাপ্ত পরিমাণই চাচ্ছি তাদের কাছে, মানে সব মানে ডকুমেন্টগুলো চাচ্ছি, দলিল, যে হাসপাতাল বা 3 দিনের মধ্যে যে ডাক্তার ডাকছিল সে ডাক্তারের সার্টিফিকেট, প্রেসক্রিপশন, এগুলো আমাদের লাগবে। ওনারা আঘাতের চিহ্ন, আঘাতের মনে কিছু বলেছে, আপনি আপনার প্রশ্ন করবেন, আমি মনে করি আমি একটু প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে আপনি একজন আইনের মানুষ, সেখানে আপনার কাছে যেটা মনে হয়েছে সেটা থেকে তাদেরকে সুযোগ দিচ্ছেন যে তারা আসলে কি দিবে, কি
করবে এটা কি আসলে না, ওনার সুযোগ দিচ্ছি না, ওনাদের ইনভেস্টিগেশনে দিচ্ছি, ওনার তদন্ত না। ওনাদের কাছে আমি সাপোর্ট চাচ্ছি যে যেহেতু উনি একজন কনভার্টেড মুসলমান, ওনার কেউ নাই, ওনার বাড়িতে ঘরে কেউ নাই, কাগজপত্র দলিল আদি ব্যাংক ড্রাফট বা ব্যাংকের চেক বই কিছুই নাই। আমরা শুধু এটাকে কি বলে আলামতগুলো সংগ্রহ করার চেষ্টা করতেছি। আলামতগুলো আনবার পরে আমরা যে কোনো ধরনের সিদ্ধান্তে যাব, সেটা আপনাদের নিয়ে। পরিবেশ তখন ডিমান্ড করবে যে আমরা আসলে কোন পথে তখন হাঁটবো। কারণ শিল্পী সমিতি আরেকটা জিনিস করতে চাই, শিল্পী সমিতির সংবিধান যেটা আছে সেখানে শিল্পী সমিতি কোনো মামলা বাদী হতে পারে না। বাদী আমরা রঞ্জনা দিকে করব যদি প্রয়োজন পড়ে। ওনাকে ডেকেছিলাম, উনি অবশ্যই করবেন। বিলব শরীফ ভাই সেও করতে পারে, আমাদের ইউসুফ ভাইও করতে পারেন। বাদী হওয়ার মতো অনেক লোকই আছে, কিন্তু তার আগে আমরা ওই পর্যাপ্ত ডকুমেন্টগুলো আমরা ওনারা কি বলছে, আমরা কি বলছি, আমরা কি শুনছি, আপনারা কি শুনছেন, সবগুলো 3 দিনের মধ্যে মেলানোর পরেই আমরা একটা মানে এক্সট্রিম পর্যায়ে যাব, একটা বিচারের পর্যায়ে যাব। একটু মনি কথা বলবেন। তো এই যে 3জন আছে, পালিয়ে যাবে না এই 3 দিনের ভেতরে। আচ্ছা, এইটা তাহলে আপনাদের যে কেউ আপনারা মামলা করেন তাহলে আটকানোর জন্য, মামলাটা এখনো যদি না হইলে তো আমরা পুলিশে তাকে দিতেও পারি না। আমরা পার্সোনালি আছে শিল্পী সমিতির হিসেবে, আমি কিন্তু পুলিশ হিসেবে নিয়ে আসি নাই। শিল্পী সমিতির একজন নেতা হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছেন আলোচনা করার জন্য। আর যখনই যদি হ্যান্ড ওভার করতে চান তাহলে অবশ্যই সেটা পুলিশকে ইনফর্ম করে পুলিশ ডেকে ওখানে দিয়ে দিতে পারেন, তাদেরকে দিয়ে দিতে পারেন। কিন্তু আমরা করতেছি এটা একেবারে ঠিক শিল্পী সমিতির মাধ্যমে একটা অন্যরকম একটা মানে এই যে সমাধানের একটা চেষ্টা করছি। আর যেটা হলো অনেক কথা অনেকে বলতেছে, তার কিন্তু প্রমাণ নাই। অনেকে আছে যে যেমন গায়ে আঘাত করেছে, এটা শুনেছি, সে প্রমাণ আমি 7 দিনে পাই নাই, ছবি পাই নাই, এবং কে করেছে ধুইতে যে সেও আমাকে এখনো দিতে পারে না। এই জন্য আসলে আমরা সময় নিচ্ছি যে আসলে কি তারা ময়না তদন্ত করলেন না কেন? যদি প্রমাণ পান নাই বলতেছেন, ময়না তদন্ত না করে লাশ দাফন তাহলে? আচ্ছা, এটা আপনার প্রশ্ন করতে পারেন। আমি এর আগে ইন্টারভিউতে বলেছি যে আমি তখন ঢাকার বাইরে ছিলাম, আমার পরিবারে 2জন মানুষ ইন্তেকাল করেছে, ওইখানে ছিলাম। আমি ফিল্ম ক্লাবের পিকনিকে থাকতে পারি নাই, আমি ওই দিন ছিলাম না। আপনারা যদি তখন দাবি উঠতো তাহলে হয়তো করতে পারতেন, কিন্তু ওনারা দাফনের সময় আমি ছিলাম না বলে এই বিষয়ে আমি কোনো উত্তর দিতে পারছি না। আপনি ছাড়াও তো প্লিজ আমাদের